উপমা কুণ্ডু আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আজ পবিত্র হজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান, ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া। ঈদযাত্রার চতুর্থ দিনে ঘরমুখো মানুষের ভিড়, মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ। ট্রেনে ঈদযাত্রায় স্বস্তি, শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। খাদ্যের জন্য কারো উপর নির্ভর করবে না বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটে বাংলাদেশ সমস্যার সম্মুখীন হচ্ছে, বললেন ওবায়দুল কাদের। সেন্ট মার্টিন ইস্যুতে চুপ থাকা দুঃখজনক, মন্তব্য মির্জা ফখরুলের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। লাখো কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হল পবিত্র আরাফাতের ময়দান। মসজিদে নামিরা থেকে খুতবা ও নামাজ আদায়ের মধ্য দিয়ে সম্পন্ন হল হজের মূল আনুষ্ঠানিকতা। হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মায়ের আল মুয়াক্কিল। পরে এক আজানে জোহর এবং আসরের নামাজ আদায় করেন হাজিরা। আরাফাতের ময়দানে ফিলিস্তিনের নির্যাতিত গাজাবাসীর জন্য মুনাজাত করেন মুসল্লিরা। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। لبيك اللهم لبيك لبيك لا লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত হল পবিত্র আরাফাতের ময়দান। পাপ মুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত 25 লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হন। আরাফার ময়দানের মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে পবিত্র হজের খুতবা দেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুয়াক্কিলি। পরে পাপ পঙ্কিলতামুক্ত জীবন পালনের পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চান হাজিরা। একই সাথে ফিলিস্তিনের নিপীড়িত গাজাবাসীর জন্য দোয়া চান তারা। এরপর জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করেন সবাই। সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহ তাআলার জিকির আজগরে ও ইবাদত বান্দেগিতে মশগুল থাকবেন। এরপর মুজদালিফার উদ্দেশ্যে আরাফার ময়দান ত্যাগ করবেন এবং মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করে সারা রাত সেখানে অবস্থান করবেন। মিনায় জামারাতে নিক্ষেপ করার জন্য 70টি কঙ্কর এখান থেকেই সংগ্রহ করবেন হাজিরা। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে পুনরায় মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। 10 জিলহজ মিনায় পৌঁছানোর পর প্রথমে মিনাকে ডান দিকে রেখে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন তারা। এরপর আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি ও মাথার চুল ছেটে এরপর মিনায় রাত্রি যাপন করে দুপুরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত হাজিরা বড়, মধ্যম ও ছোট শয়তানের উপর 7টি পাথর নিক্ষেপ করবেন। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। ঈদযাত্রার চতুর্থ দিনে শেকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ। উত্তরের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। দীর্ঘ সারিতে থেমে থেমে চলছে যানবাহন। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর গাড়ি বিকল হওয়ায় কালীহাতের এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে চলছে সব ধরনের যানবাহন। শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। ঈদের বাকি আর মাত্র একদিন, সে সময় ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে সড়কে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চন্দ্রা চৌরাস্তা দিয়ে বাড়ি যাচ্ছেন কর্মজীবীরা। যানবাহন ও যাত্রীদের বাড়তি চাপ থাকলেও এখন পর্যন্ত গাজীপুরের মহাসড়কগুলোতে যানজট পরিস্থিতি তৈরি হয়নি। তবে যান চলাচলে রয়েছে ধীরগতি। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জেলা, হাইওয়ে ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে বাড়ি যাচ্ছেন দেশ ও উত্তর, দক্ষিণ, পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার লোকজন। এ কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। টাঙ্গাইল অংশের সেতুমুখী লেনে যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাক, পিকআপ চলছে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বেশি।
ঈদের ছুটির তৃতীয় দিনেও বাড়ি ফিরছে মানুষ। তবে দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে স্বাভাবিক সময়ের মতোই যানবাহন চলাচল করছে। এই পথে যানবাহনের অতিরিক্ত চাপ নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দূরপাল্লার পরিবহনের পাশাপাশি এই মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিজ নিজ গন্তব্যে ছুটছে। ঈদুল আজহা উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের মানুষ। সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। এদিকে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, প্রাইভেট কার, পিকআপ ভ্যানে বাড়ি ফিরছেন মানুষ। ঈদুল আজহা উপলক্ষে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষের প্রবেশদ্বার মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কোনো ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন সাধারণ যাত্রী পরিবহন ও পণ্যবাহী গাড়ি। বিআইডব্লিউটিসি জানায়, ঈদে ঘরমুখ যাত্রী ও পরিবহন পারাপারের জন্য পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে 22টি ফেরি ও 33টি লঞ্চ চলাচল করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এদিকে সড়ক পথের ঈদ যাত্রায় যাত্রী চাপে হিমশিম খাচ্ছে রাজধানীর বাস কাউন্টারগুলো। গত 3 দিন কোনো অভিযোগ না থাকলেও আজ সকাল থেকে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে। তবে ট্রেনে ঈদ যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। নুসরাত শারমিনের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র একদিন। শেষ মুহূর্তে এসে পরিবার পরিজনকে সাথে নিয়ে ঈদ কাটানোর বাসনা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে শুরু করেছে। আর তাই তো শেকড়ের টানে বাড়ি অভিমুখে যাত্রা অব্যাহত আছে সাধারণ মানুষের। তারই প্রেক্ষাপটে আজ ভিন্ন চিত্র দেখা গেছে বাস টার্মিনালে। যাত্রী চাপে হিমশিম খাচ্ছে কাউন্টারগুলো। গত 3 দিনে বাস নিয়ে কোনো অভিযোগ না থাকলেও আজ সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে। কখন টিকিট ছাড়বে সেটা বলা যাচ্ছে না, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। ভোগান্তি একটু হতেই হবে, কিছু করার নেই। বাড়ি যাওয়ার সমস্যা হচ্ছে, আপনার যানজট, রাস্তাঘাটে এই বিঘ্নটা আমাদের অনেক ভোগায়। অন্যদিকে যোগাযোগের অন্যতম মাধ্যম কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ তুলনামূলক অনেকটাই কম দেখা গেছে। সেই সাথে কারোরই নেই শিডিউল নিয়ে কোনো অভিযোগ। খুশি ঘরমুখ সকলেই। ট্রেন নিয়ে ভোগান্তি বলতে এই যে অনেক ভিড় হয়, সবারই তো সেম ফেস সবারই করতে হয়, জাম জট এটাই। এসে দেখে যে আমি একটা টিকিট পেয়েছি, সেই ক্ষেত্রে অনেক খুশি আমি যে দিয়ে অনেক সচ্ছলভাবে বাড়িতে যাইতে পারতেছি। ছুটিতে ঈদ করতে দাদু বাড়ি যাচ্ছি। ভোগান্তি থাকুক বা নাই থাকুক, এ যাত্রা যেন থামার নয়। আপন মানুষদের সাথে নিয়ে ঈদ আনন্দ ভাগ করে নিতে মরিয়া সবাই। তবুও শেষ পর্যন্ত ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন এবং নিরাপদ হয়, সে প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। দর্শক, এবারে কোরবানির পশুর হাটের খবর। রাজধানীতে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে অতীতের তুলনায় পশুর দাম বেশি বলে অভিযোগ নগরবাসীর। তবে বিক্রেতারা বলছেন, কোরবানির পশু বিক্রি হয়েও লাভের অঙ্ক শূন্যের কোঠায়। এদিকে হাটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আবু সাইদ অপর রিপোর্ট। কোরবানির ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর কমলাপুর গোলাপবাগ পশুর হাট। তাই তো যারা পশু ক্রয় করবেন তাদের পদভারে মুখর হয়ে উঠেছে। আর এদিকে সময় যত ঘনিয়ে আসছে ততই রাজধানীর অন্যান্য পশুর হাটগুলোতেও ক্রেতাদের ভিড় যেন বেড়েই চলেছে। কোরবানির পশুর হাটে উঠতে শুরু করেছে নানা জাতের দেশি বিদেশি গরু। তবে বাড়তি দাম নেওয়ার অভিযোগ রয়েছে নগরবাসীর। দাম একটু মনে বেশি চাচ্ছে, হয়তো সময় এখনো আছে, এই জন্য ধরে রাখছে। প্রচুর গরু আছে, ক্রেতা কম, সেই হিসেবে ওরা দাম ছাড়ছে না। ওদের এক্সপেকটেশন এত বেশি, কাস্টমারের সঙ্গে মিলছে না। আর বাড়তি দাম চাওয়ার ব্যাখ্যা দিলেন দেশি বিদেশি কোরবানির পশু খামারিরা। যে আশা নিয়ে এসেছিলেন তারা গরুর লালন পালন করে, সেই আশায় গরুবালি বলে জানান বিক্রেতারা। বসি সালের দাম বেশি, সব খাবারের জন্য আমাকে সমস্যা, কিভাবে চাইবো আমরা? গাড়ি ভাড়া 30-35 হাজার টাকা গাড়ির ভাড়া, একটা নাকালের দাম 10,000 টাকা, নিয়ে এনে আমাকে পোষাচ্ছে না। গরু মতো 2-5 হাজার কম বেশি এরকম একটা দাম বলছে। আমরা 4 রাতের অপেক্ষা করছি, আগামীকালকে চিন্তাটা আছি। কোরবানি ঈদের আর মাত্র একদিন বাকি। এর মধ্যে নগরবাসী পশু ক্রয়ের ক্ষেত্রে ছুটতে শুরু করেছেন রাজধানীর বিভিন্ন পশুর হাটে। আর এর থেকে পিছিয়ে নেই কমলাপুর গোলাপবাগ পশুর হাটও।
তবে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। আর ব্যবসায়ী আর খামারিরা বলছেন ঈদের চাঁদ পর্যন্ত অপেক্ষা করবেন যাতে করে তারা ন্যায্য মূল্য পায়। কমলাপুর গোলাপবাগ পশুহাট থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি পারভেজ রাসেল। পারভেজ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে দক্ষিণাঞ্চলে কোরবানির পশুর হাটের পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। হ্যাঁ, যেমনটা জানতে চেয়েছেন, গোটা দেশের ন্যায় বরিশালেও কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে কুরবানির পশুর হাট এবং এই হাটকে কেন্দ্র করে যাতে আসলে বরিশাল সহ বরিশাল জেলা উপজেলাতে আসলে যারা নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে গরু নিয়ে আসতে পারে পাইকাররা বা যারা ব্যাপারী রয়েছে তারা কিন্তু তাদের মতো করে বিভিন্ন পরিবহনের পরিবহনে যেমন ট্রাকে নিয়ে আসছেন, ট্রলারে করে নিয়ে আসছেন। সব মিলিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের অধীনে এবার কিন্তু স্থায়ী হাট আছে 4টি এবং অস্থায়ী হাট রয়েছে প্রায় 38টি। সব মিলিয়ে কিন্তু আসলে এসব গরুগুলো বরিশালে আসলে আকর্ষণীয় করে রাখা হয়েছে। আমি যে হাটটিতে রয়েছে এবার এইখানে এই হাটটি প্রথম দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এটা হয়েছে আমতলার আমানতগঞ্জ এলাকার একটি গরুর হাট। এখানে আজ সব থেকে সর্ববৃহৎ প্রায় 3 লাখ টাকার গরু বিক্রি হয়েছে। এছাড়াও এখানে যে গরু রয়েছে তাও প্রায় অনেক দামি, তবে যারা ইজারাদার রয়েছেন তারা দাবি করছেন যে আসলে বিগত বছরের চেয়ে এবছর গরু সরবরাহ বেশি রয়েছে। তবে ভারতের কোনো গরু এখন পর্যন্ত বরিশালের যে হাটগুলো সেসব হাটে এসব গরু আসেনি। তবে যেসব গরু রয়েছে তার মধ্যে বড় গরুর থেকে যেসব ছোট ছোট গরু বা মাঝারি সাইজের গরুর কিন্তু চাহিদা রয়েছে ক্রেতাদের কাছে অনেকটা বেশি। সব মিলিয়ে এই হাটে মানুষ আসছে। এটার পাশাপাশি সব থেকে বড় হাট হচ্ছে বরিশালের চরমনার যে দরবার শরীফ আছে সেখানের হাটটা হয় সব থেকে বড়। এবং ইজারাদার সহ পাইকার বা খুচরা যারা ব্যবসায়ী তারা দাবি করছেন যে আগামীকালও কিন্তু হবে বরিশালের শেষ হাট। এ কারণেও আসলে গরুর যে চাহিদা রয়েছে বা গরুর সরবরাহ যে রয়েছে, গরু বিক্রি রয়েছে, সেটার পরবর্তীতে হয়তো আরো বেড়ে যাবে। সব মিলিয়ে নিষিদ্ধ নিরাপত্তা রয়েছে বরিশালের সকল হাটই এবং প্রত্যেকটা হাটে কিন্তু জাল টাকা শনাক্তকরণের মেশিন দেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশ সকল হাটকে কিন্তু নিরাপত্তার আদলে নিয়ে এসেছে এবং যাতে শেষ পর্যায়ে আসলে সুষ্ঠু সুন্দর নিরাপত্তার মধ্যে এই পশুর হাট পরিচালনা হয় সে লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে সকল আইন শৃঙ্খলা বাহিনী। তো আপাতত বরিশাল থেকে আমার কাছে এই রয়েছে কোরবানির পশুর হাটের সবশেষ তথ্য। উপমা। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে কোরবানির পশুর হাটের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রতিনিধি পারভেজ রাসেল। এবারে অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যের জন্য কারো উপর নির্ভর করবে না বাংলাদেশ। গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে এই কথা বলেন প্রধানমন্ত্রী। ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি শুধু ক্ষমতায় থাকাকালে নয়, বিরোধী দলে থাকাকালেও আন্দোলনের নামে গাছ কেটেছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। দেশ গড়তে কৃষিকে সবচাইতে বেশি গুরুত্ব দেন তিনি। তারই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশ কৃষক লীগ 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। সকালে গণভবনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক রত্ন প্রকৃতি কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন বা পরিবেশ রক্ষা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছিল। রেসকোর্স ময়দানে ঘোড়ার দৌড় বন্ধ করে নারকেল গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধু। গণভবনের অধিকাংশ পুরনো গাছ জাতির পিতার নিজে হাতে লাগানো। দেশে কৃষি বিপ্লব সাধনের জন্য কৃষকদের কাজ করে যেতে হবে। বাংলাদেশে 1 ইঞ্চি জমিও অনাবাদিত রাখা হবে না। জনগণের ঐক্যবদ্ধ কিন্তু নিঃশর্ত প্রচেষ্টার মাধ্যমেই দেশের বিধ্বস্ত অর্থনীতি দ্রুত পুনর্গঠনের নিশ্চয়তা বিধান করা যাবে। আনকোড। আমি যে সবাইকে বলছি 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, এটা কিন্তু আমার বাবার কাছ থেকে শেখা এবং তারই পদাঙ্ক অনুসরণ করেই আমি এই আহ্বানটা জানাচ্ছি। রেসকোর্স ময়দান, সেখানে প্রথম বৃক্ষরোপণ করেন
ওখানে যে নারকেল গাছগুলি, অনেক পুরনো নারকেল গাছগুলি তার সময় লাগানো, তিনি নিজের হাতে বৃক্ষরোপণ করেন। এমনকি আমাদের গণভবনে এখানে যদি আমরা গাছগুলি দেখি, এর পুরনো সব গাছগুলি কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশেই লাগানো ছিল এবং খুব চমৎকারভাবে গাছগুলি সাজিয়ে লাগানো। শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, বিএনপি জামাত আন্দোলনের নামেও বৃক্ষ নিধন করেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেনি, গণতান্ত্রিক ধারাও তারা নষ্ট করে গিয়েছিল। অবহেলিত ছিল কৃষক শ্রেণী। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়ে যে ছিনিমিনি খেলেছে তা নয়, এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আজকে ভোটের অধিকারের কথা বলে, আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। সার চাওয়ার অপরাধে কৃষকের ওপর গুলির ঘটনাও এদেশে ঘটেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, জনগণের ভোট চুরি করে এদেশে কেউ ক্ষমতায় থাকতে পারে না। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে, আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করে তাকে আবার জিতিয়ে আনার জন্য ভোট চুরির একটা প্রক্রিয়া এদেশে শুরু করেছিল। কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না, এটা কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন। প্রধানমন্ত্রী বলেন, বনজ, ভেষজ, ফলজ গাছ লাগাতে সাধারণ মানুষকে দলীয়ভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছে আওয়ামী লীগ। দেশের কৃষি উৎপাদনে সেচ কাজ পুরোটাই সৌরবিদ্যুৎ নির্ভর করার বিষয়ে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। এইভাবে আমরা যদি আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি, তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সীমানায় মিয়ানমারের যুদ্ধ জাহাজের অবস্থান নিয়ে দেশটির সঙ্গে আলোচনা চলছে, তবে আক্রান্ত হলে পাল্টা জবাব দেবে বাংলাদেশ। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। দেশটির অভ্যন্তরীণ সংকটের কারণে বাংলাদেশ সমস্যার সম্মুখীন হচ্ছে, যা দুঃখজনক বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। বর্তমানে যে সরকার, সেই সরকারের মিলিটারি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের উই আর নট ইন গুড টার্মস, এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে। সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারের সাথে সরকার নতজানু আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এই সরকারকে সরানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। সংবাদপত্রের কালো দিবস এই শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। সেদিন একদিন বন্ধ করা হয়েছে, এখন প্রতিদিন ধীরে ধীরে আমাদেরকে বন্ধ করতে হচ্ছে। সংবাদপত্র এবং গণতন্ত্র, মৌলিক অধিকার, ন্যায় বিচার। বক্তব্যে বিএনপি মহাসচিব সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন অঞ্চলে মিয়ানমারের অপতৎপরতা এবং সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন। মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা কতটা আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সেখানে কয়েক লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে, কোনো মাথা ব্যথা নেই। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। তারা অত্যন্ত সচেতন ভাবে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করা, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা কিন্তু এই কাজগুলো করে চলেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিকেলে লংগদুতে এই ঘটনা ঘটে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।
ভাসান্যদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হযরত আলী বলেন, শনিবার বিকেলে বাজার শেষে ভাসান্যদাম ফেরার পথে চলন্ত বোটে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন বোট চালক আক্কাস, জিয়াউল হক ও বাচ্চু মিয়া। একই সময় উপজেলার আটাররোগছড়া ইউনিয়নের করল্লাছড়ি চেয়ারম্যান টিলার বাসিন্দা রিনা বেগম বজ্রপাতে মারা যান। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনার খুনের ঘটনায় মামলার তদন্ত কাজ স্বাধীনভাবে এগিয়ে নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমপি আনার হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত সঠিকভাবে এগিয়ে চলছে। তদন্তে কারো হস্তক্ষেপ বা কোনো চাপ নেই। একটি হত্যার বিচার, সেটির জন্য এই তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্যই আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ বা কোনো কিছু এগুলো আমি মনে করি আমাদের কারোপরই কোনো কিছু নেই। স্বাধীনভাবে তদন্ত করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গুর ক্লাসিক ধরনের চাইতে এবছর বেড়েছে অন্যান্য ধরনের ডেঙ্গু রোগী। প্রতিদিনই গড়ে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে 10 থেকে 20 জন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আমেনা হীরার 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। তীব্র তাপপ্রবাহ শেষে সম্প্রতি দেশজুড়ে দেখা মিলেছে বৃষ্টির হার বাড়ায় জনজীবন ও প্রকৃতিতে স্বস্তি মিললেও একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার উৎপাত। বৃষ্টিতে জমে থাকা পানি পরিণত হয়েছে এডিসের উর্বর প্রজনন ক্ষেত্রে। নগরবাসীর অভিযোগ, 2 সিটি কর্পোরেশনের উদাসীনতা ও গাফলতির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিতে জমে থাকা পানি অপসারিত না হয়ে উল্টো মশার আশ্রয়স্থলে পরিণত হচ্ছে। গত বছরের তুলনায় সর্বক্ষেত্রেই এডিসের ঘনত্ব বেড়েছে প্রায় 3.5 গুণের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা পরিচালিত প্রাক বর্ষা এডিস সার্ভেতে উঠে এসেছে ভয়াবহ চিত্র। গত বছর বাসাবাড়িতে এডিসের লার্ভা মেলে 4.03%, আর এবছর মেলে 14.68%। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে থেকেও আসতে শুরু করেছে রোগী, যাদের অধিকাংশই আশঙ্কাজনক অবস্থায় আসছেন বলে জানান মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ নিয়াতুজ্জামান। এখন যারা আসছে তারা কিন্তু প্রথমবার আক্রান্ত না, তারা দ্বিতীয় তৃতীয়বার আক্রান্ত। তার ফলে কি হচ্ছে, তার যে সিমটম এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন একটা রোগী ডায়রিয়া নিয়ে আসতেছে, প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আসতেছে, খিঁচুনি নিয়ে আসতেছে, শরীরে পানি জমে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে। বিশেষজ্ঞ এই চিকিৎসক আরো বলেন, গত বছরের এই সময়ের তুলনায় এবছর বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাই লক্ষণ থাকলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। কমপ্লিকেটেড ডেঙ্গু সিনড্রোম অথবা এক্সটেন্ডেড ডেঙ্গু সিনড্রোম, এই উপসর্গগুলো কিন্তু প্রথমবার কামড়ালে কখনোই হয় না, প্রথমবার আক্রান্ত হয় না। যে কারণে রোগীদের বুঝতে দেরি হচ্ছে, আসতেছে দেরি করে, যে কারণে কেস ফ্যাটালিটি রেট এবার অনেক বেশি। যেখানে ডেঙ্গুর পরীক্ষার সুযোগ আছে, চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন আপনার ডেঙ্গু পরীক্ষাটি হবে, আপনি নিশ্চিন্ত হন যে আপনি ডেঙ্গু আক্রান্ত নন, তাহলে আপনার চিকিৎসাটা সঠিক এবং আমরা যে অনাকাঙ্ক্ষিত যে ঝুঁকি, সেই ঝুঁকি রাখতে গেলে রেহাই পাবো। ডেঙ্গুর ক্ষেত্রে 90% রোগীর চিকিৎসা বাড়িতেই সম্ভব, তবে জটিলতা থাকলে অবহেলার সুযোগ নেই, নিতে হবে বাড়তি যত্ন। অনুমান ভিত্তিক ওষুধ না খেয়ে দয়া করে একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে আসুন। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। বাড়ির আঙ্গিনায় নতুবা বাজারের পাশেই কামারশালা, সেখানে হাপড় আর হাতুড় নিয়ে মত্ত কামাররা। কোরবানির ঈদ সামনে রেখে তারা দা, ছুরি, বটি, চাপাতি সহ ক্লান্তিহীনভাবে নানা সরঞ্জাম বানাচ্ছেন ফেনীর কামাররা। নতুন বানানো তো চলছেই, ধার দেয়া হচ্ছে পুরনো ছুরিতেও। প্রতিনিধি আমিন চৌধুরী রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। হাপুরের বাতাসে পুড়ছে কয়লা, তপ্ত শিখায় ইস্পাত গুলিয়ে ছুরি চাপাতির আকার দিচ্ছে কামার। নানা আকারের দা, বটি, চাপাতি, ছুরি সহ তৈরি হচ্ছে কুরবানির পশুর মাংস ছাড়ানোর সরঞ্জাম। নতুনের পাশাপাশি শান দেওয়া হচ্ছে পুরনো অস্ত্র। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন ফেনীর কামার পাড়াগুলো। বছরের মধ্যে একটা ঈদে এক সপ্তাহ কাম থাকে ভরা, তারপরে কোনো কাজ থাকে না। কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, এই কারণে আগের মতো পয়সা লওয়া যায় না। কাস্টমার থেকে পয়সা চাইলে পয়সা দিতে চায় না। আমার বাবারা করিয়েছে, এখন আমরাও করতেছি,
এখন আমাদের সামনে যারা ভবিষ্যতে আসবে, যারা কাম করবে, তারা কিভাবে চলবে? কামাররা জানায় বর্তমান সময়ে তাদের তৈরি জিনিসপত্রের চাহিদা আগের তুলনায় অনেকাংশে কমে গেছে। তবে কুরবানিকে সামনে রেখে ব্যাপক চাহিদা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে উৎপাদন খরচ পাচ্ছেন না তারা। কোরবানির সিজন আসলে কিছু টুকটাক কাজ থাকে, না হলে তার কাম মোটে থাকেও না। তো বিশেষ করে যদি সরকার থেকে আমরা কোনো অনুদান পাই তাহলে খুবই ভালো হতো। আসলে এই কাজে আমরা পুরা সবসময় চলতে পারি না, তো এখন সরকার থেকে আমরা কোনো অনুদান পাই না। আসলে দাম বাড়ার কারণে সাধারণ কাস্টমারের সাথে আমাদের একটু মার্কেটিং করতে হয় আর কি। এবছর সরঞ্জামাদির দাম কিছুটা বেড়েছে, তাই আকার ভেদে পশু জবাই করার ছুরি 800 থেকে 1000 টাকা এবং হাড় কোপানো চাপাতি দা 600 টাকা ও চামড়া ছুলানো চাকু 100 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে দাম আগের তুলনায় বেশি হলেও বাধ্য হয়েই পশু কুরবানির সরঞ্জাম কিনছেন ক্রেতারা। প্রত্যেক বছর তো নতুন নতুন নিতে হয় কোরবানি দিয়ে। হ্যাঁ, এবছর একটু আগের চেয়ে অনেক দাম বেশি। শান দেওয়ার জন্য আসছিলাম গত বছরগুলা, শান দেওয়ার দাম একটু বেশি এবং নতুন খরচ করছি, তাও দাম একটু বেশি। প্রতিবারের থেকে মনে হলো যে এবার কিছুটা দাম বেশি, তবে দাম যদি আরো কিছুটা কম হতো আমাদের মতো মধ্যবিত্তের জন্য খুবই ভালো হতো আর কি। কিনতে আসি দেখতেছি যে আসলে দাম বেশি, এখন কিভাবে নেব বুঝতে পারছি না। কয়লা ও কাঁচামালের দাম সহনীয় রেখে এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা কামারদের। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আজ পবিত্র হজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান, ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া। ঈদ যাত্রার চতুর্থ দিনে ঘরমুখী মানুষের ভিড়, মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ। ট্রেনে ঈদ যাত্রায় স্বস্তি, শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। খাদ্যের জন্য কারো উপর নির্ভর করবে না বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটে বাংলাদেশ সমস্যার সম্মুখীন হচ্ছে, বললেন ওবায়দুল কাদের। সেন্ট মার্টিন ইস্যুতে চুপ থাকা দুঃখজনক, মন্তব্য মির্জা ফখরুলের। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।